আর গাড়ি চালাতে পারলাম না, মানে গাড়ি নিয়ে এগিয়ে যেতে পারলাম না। তার কারণ একটাই, এত সুন্দর একটা প্রকৃতি, এই প্রকৃতির মধ্যে যদি একবার না দাঁড়িয়ে বা নেমে কিছু ছবি না তুলি, কিছু দৃশ্য যদি ক্যামেরায় না ধরে রাখতে পারি, তাহলে হয়তো আসাটাই বৃথা। উইকেন্ডে একটা লং ড্রাইভ, নীল আকাশ, রৌদ্র ঝলমলে একটা দিন। কালকে বৃষ্টির পর, মানে রাত্রেবেলা বৃষ্টির পর আজকে যেই সূর্যের আলোটা পড়েছে, পুরো গ্রিন লাগছে, একদম গ্রিন, সবুজ। দেখুন, মনে হচ্ছে কালকে যা অস্পষ্ট ছিল আজকে কিন্তু তা পুরোটাই উন্মুক্ত। এই বর্ষায় ঘন চির সবুজ প্রকৃতি যেন দুহাত বাড়িয়ে ডাকছে। রাস্তাটা চলে যাচ্ছে না, এই রাস্তাটা দিয়ে ট্রেক করে আপনাকে পাহাড়ের উপরে উঠতে হবে। চলুন ফোর বেডটা একটু আপনাদের দেখিয়ে দিই। ওহ, কত সুন্দর লাগছে একবার দেখুন। পড়ন্ত বিকেলে চারপাশটা সবুজ পাহাড়, ধানের জমি, ধানের ক্ষেত, আর তার মাঝখানে এই জঙ্গল ক্যাম্প। অসাধারণ অসাধারণ। আবার পড়ন্ত শেষ বিকেলে যদি হয় এরকম ঝমঝমিয়ে বৃষ্টি, তারপর মনোরম একটা আবহাওয়া, বৃষ্টি ভেজা মিঠো গন্ধ। আমাদের ড্রাইভার দা হাবিবদা বসে আছে। হাবিবদা, এইটা আমাদের রুম, আমরা এই রুমে রয়েছি। ঝিঝি পোকার ডাক অনবরত হয়ে চলেছে, যে আমরা জঙ্গলের মধ্যে আছি স্বপনদা, এটা কিন্তু ফিল করছি। এই যে এখানে জেনারেটর চলছে, আর এটা আমাদের রান্নাঘর, আমাদের জন্য ব্যবস্থা হচ্ছে। কি দাদা, রান্নাবান্না হচ্ছে তো? একদম একদম। এই বর্ষার শুরুতে যদি হয় এমন একটা ট্যুর, দেখবেন প্রকৃতির সাথে আপনিও গাইছেন নতুন গানে নতুন কোনো সুর। গুড মর্নিং, এক্সকারশনিস্ট অনিকেত ট্রাভেল চ্যানেলের আরও একটা নতুন ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত। এই জবে থেকে ক্যামেরার ব্লগ করতে শুরু করেছি, চায়ের বিজ্ঞাপনও বেড়ে গেছে, সেকেন্ড রাউন্ড চলছে এই নিয়ে। তো আপনাদের অলরেডি বর্ষাকালে সমুদ্র অর্থাৎ পুরী ভ্রমণ কমপ্লিট করে দিয়েছি। এবারে আজ আপনাদের সাথে নিয়ে ঘুরে দেখব বর্ষায় চিরসবুজ প্রকৃতি। আর এই বাংলায়, আমাদের বাংলায় বর্ষায় যদি চিরসবুজ প্রকৃতি মানে দেখতে চাই, খুব কাছে বলতে যেটা বোঝায়, তো হ্যাঁ ঠিকই ধরেছেন। এবারে ঘুরে দেখবো আপনাদের সাথে নিয়ে জঙ্গলমহল। এখন ঘড়িতে বাজছে ওই 8:05। ঘর থেকে গাড়ি স্টার্ট করেছি ওই 7টার দিকে, 7:10-15 হবে। এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছে আমরা ঠিক একলক্ষীর আগে। যারা এই রাস্তায় যাওয়া আসা করেন নিশ্চয়ই জানেন যে বর্ধমানের একদম তেলিপুকুর হয়ে বাঁকুড়া মোড়, শেয়ারা বাজার, উচালন থেকে ডান দিকে ভেঙে এই রাস্তা দিয়ে একলক্ষী হয়ে একদম বেঙ্গাই, কামারপুকুর, হাজিপুর, চন্দ্রকোনা টাউন হয়ে কিন্তু কেশপুর পার করে সোজা আমরা পৌঁছে যাবো মেদিনীপুরে। পার করবো না দেরি, আমাদের কাকুর চাকা মানে ড্রাইভার কাকুর চাকা হয়ে গেছে। এবারের ভ্রমণ সিরিজের একটা কথাই বলবো, সঙ্গে থাকুন, টোটালি অন্যরকম হতে চলেছে। আমি যেটা বলে থাকি, আবারও একটা সত্যি করেই নতুন একটা অভিজ্ঞতা অর্জন হতে চলেছে আমাদের। আমরা এবারে বেরিয়েছি 2 রাত্রি 3 দিনের জন্য। জঙ্গলমহল বলতে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর তো অনেক হলো। এবার না হয় আমাদের এক রাত্রির ঠিকানা হোক ঝাড়গ্রামের বেলপাহাড়িতে। ঝাড়গ্রাম বেলপাহাড়ি যাওয়ার জন্য সবচেয়ে শর্টকাট রুট এই রাস্তা ধরে ভায়া মেদিনীপুর হয়ে বিষ্ণুপুর, তালডাংরা, সিমলাপাল অথবা দুর্গাপুর, বাঁকুড়া হয়েও বেলপাহাড়ি পৌঁছতে পারেন। তাতে রাস্তার দূরত্ব অনেকটা বেশি। কলকাতা থেকে যারা আসবেন, ন্যাশনাল হাইওয়ে ধরে সোজা খড়গপুর হয়ে তারপর লোদাসুলি মোড় থেকে ডান দিকে ভেঙে ঝাড়গ্রাম হয়ে বেলপাহাড়ি পৌঁছে যেতে পারবেন। আর রেলপথে যারা আসবেন, হাওড়া থেকে ইস্পাত এক্সপ্রেস ধরে চলে আসুন ঝাড়গ্রাম ও ঘাটশিলার মধ্যবর্তী স্টেশন চাকুলিয়া। চাকুলিয়া থেকে বেলপাহাড়ি মোড় পর্যন্ত অটো অথবা শেয়ার গাড়ি পেয়ে যাবেন। বেলপাহাড়ি মোড় থেকে হোমস্টে অথবা রিসর্ট পর্যন্ত বাকি রাস্তা 100 থেকে 150 টাকার বিনিময়ে টোটো রিজার্ভ করে চলে আসুন।
গল্প করতে করতে কিন্তু আমরা পৌঁছে গেলাম হুগলি জেলার কামারপুকুর, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান। দেখুন, এটা কোনো বিজ্ঞাপন নয়, আমার একটা অভিজ্ঞতা জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ক্যানেলটা দেখছেন, এটা আমরা হাজিপুর রোডে অলরেডি ঢুকে গেছি। এই ক্যানেলটা পার করলেই কিন্তু অলরেডি মানে আমরা এখন দাঁড়িয়ে আছি, ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে পশ্চিম মেদিনীপুরে, আর ক্যানেলটার আগে হচ্ছে হুগলি, আর ঠিক এর মাঝ বরাবর হচ্ছে এই কাকার দোকান। এখানে আমি কিন্তু প্রতিবার মানে যখনই যাই এই কাকার দোকানেই খাই, কারণ কাকার একটা জিনিস খুব ভালো লাগে আমার, যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাকা একদম মানে তৃপ্তি করে মানে খাওয়ায়, মানে পরিবেশন করে, যেটা এটা কিন্তু কাকার একটা প্লাস পয়েন্ট বিশাল বড়। এই যে আমরা অর্ডার দিয়েছি খাবার, এখানে খাওয়া দাওয়া করবো, দিয়ে আবার গাড়ি স্টার্ট করবো, তাই তো হাবিবদা? একদম। এই যে কাকার দোকানে লুচি, তাই তো কাকা? চপ, বেগনি, ডিম টোস্ট, ঘুগনি, মুড়ি সব পাওয়া যাবে। কখনোই লাইনে যাতায়াত করলে মেদিনীপুর গেলে বা অন্য কোথাও এই হাজিপুরের ওপর দিয়ে কাকার দোকানে একদিন খেয়ে দেখবেন আমার কথা শুনে, তারপর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই ভ্রমণে আমরা কিন্তু একা নই, রয়েছেন আমাদের আরও একজন সঙ্গী সাথী স্বপন শাসমল, স্বপনবাবু, যার সাথে আপনাদের আগেই পরিচয় হয়েছে গ্রামের বাউলবাড়ির ট্রাভেল ভিডিওতে। উনি আমাদের সঙ্গে যোগ দেবেন মেদিনীপুর শহর থেকে। বাড়ি থেকে ঘন্টা 3 একটু কম সময় আমরা পৌঁছে গেলাম মেদিনীপুর টাউন। আগে ভাবতাম যে খালি বর্ধমান শহরে যানজট হয়, এখন দেখছি মেদিনীপুরই বা কিসে কম যায়। অ্যাকচুয়ালি স্বপনদা ঠিকঠাক লোকেশানই শেয়ার করেছিল, কিন্তু ম্যাপে সূক্ষ্ম সূক্ষ্ম ছোটোখাটো রাস্তাগুলো মানে বোঝা না গিয়ে মাত্র 2 কিলোমিটার আসতে 6 কিলোমিটার চক্কর কাটলাম শহরের মধ্যে দিয়ে। কেমন আছেন? আপনি কেমন আছেন? এই তো ভালো আছে, চলুন। কি অবস্থা, চলুন যাবো ওদিকে। মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম বেলপাহাড়ি যাওয়ার রাস্তা একটাই, অন্য কোনো বিকল্প নেই। সময় লাগবে ঘন্টা 1.5, দূরত্ব প্রায় 68 কিলোমিটার। খানিকটা জঙ্গল, আবার মাঝে সাঝে গ্রাম বাজারহাট, এরকম রাস্তা ধরেই আমরা ঠিক সময় মতো পৌঁছে গেলাম বেলপাহাড়ি মোড় থেকে আরও 7 থেকে 8 কিলোমিটার ভেতরে গ্রামের মধ্য দিয়ে জঙ্গলের রাস্তা পার করে আমাদের আজকের একমাত্র ঠিকানা পাহাড়িয়া ইকো রিসর্টে। আমরা বেলপাহাড়িতে এসে উঠেছি পাহাড়িয়া ইকো রিসর্টে, একদম নতুন রিসর্ট, সদ্য চালু হয়েছে, 4-5 মাস হবে। তো এটারও আমি খোঁজ পাই স্বপনদার থেকে, আমাদের স্বপন শাসমল যিনি আমাদের সঙ্গে এসেছে, স্বপনবাবু। তো সেই কারণে কিন্তু আজকে এখানে আসা। দেখুন এত সুন্দর একটা জায়গা আমি কিন্তু এই বেলপাহাড়িতে প্রথম দেখলাম, কারণ এর আগে আমি বেলপাহাড়িতে থাকিনি, ঝাড়গ্রামে থেকেছি। যখন ঝাড়গ্রাম বেলপাহাড়ি বেড়াতে এসেছি, বেলপাহাড়িতে যে এত সুন্দর একটা প্রপার্টি হতে পারে এটা কিন্তু আগে আমার জানা ছিল না। দেখুন এদিকে রয়েছে 2টো ডবল বেড, ওদিকে 4 বেড, আর ওইদিকে আরও 2টো ডবল বেড। মোট এখানে 6টা রুম রয়েছে, 4টে হচ্ছে ডবল বেড আর 2টো হচ্ছে 4 বেড, মানে বড় রুম। আর এইদিকে যেটা দেখছেন এটা হচ্ছে মেন গেট। মেন গেটের পাশে যে দরজাটা দেখছেন, ওই যে ইয়েলো কালারের লোহার দরজা, এটা কিন্তু ড্রাইভার অ্যাকোমোডেশন, মানে আপনার সঙ্গে যদি ড্রাইভার আসে এই রুমে কিন্তু থাকতে পারবে। চারপাশে পাহাড়ে ঘেরা জঙ্গলের মাঝে ঘন চির সবুজ প্রকৃতির কোলে দারুণ সুন্দর এই রিসর্ট। প্রত্যেকটা কটেজের সামনে প্রচুর জায়গা, তাই গাড়ি পার্কিং নিয়ে কোনো রকম অসুবিধা নেই। ওই দূরে যে নীল শেডের ছোট ঘরটা দেখছেন, ওটাই ওনাদের কিচেন, আর তার পাশেই ডাইনিং অর্থাৎ খাবার জায়গা। সামনে যে পাহাড়টা দেখছেন এটার নাম চিতি পাহাড়। তো এদিকেও 2টো রুম আছে। একদম পাহাড়ের সামনেই এই কটেজ। এখানে 2টো ডবল বেড রুম রয়েছে। না, ডবল বেড বললে হয়তো কিছুটা ভুল বলা হবে। ডবল বেডের সাথে একটা করে পাশে সিঙ্গেল বেডও আপনারা এই রুমে পেয়ে যাবেন। তাই আপনার যেরকম ইচ্ছে রুমের ভেতর থেকে শুয়ে বসে যেভাবে মন চায় সামনে পাহাড়ের ভিউ উপভোগ করুন।
আর এই যে দুটো দেখছেন বাথরুম, এই দুটো বাথরুম করা হয়েছে কারণ এখানে ভবিষ্যতে এই জায়গাটায় পরিকল্পনা রয়েছে টেন্ট করার, তাই তো? হ্যাঁ, শীতকালে মোটামুটি টেন্টের ব্যবস্থা কিছু করা হবে আগামী দিনে, তো তার জন্য এই দুটো কমন বাথরুম। আর এই রুমগুলোর সঙ্গে অ্যাটাচ বাথরুম রয়েছে রুমের ভেতরেই। এটা করার আরো একটা উদ্দেশ্য এই যে ড্রাইভাররা থাকে, আচ্ছা, তারা এই বাথরুম ব্যবহার করে ড্রাইভারদের জন্য। হ্যাঁ, তারপর আবার ধরুন অন্য গেস্ট আছে, কেউ চেক ইন টাইমের আগে পৌঁছে গেছে, আচ্ছা, তখন হয়তো রুম দিতে পারছি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 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 একদম। তখন এই বাথরুমগুলো ব্যবহার মানে আচ্ছা, এটা এখন থেকেই কাজে লেগে যায়, চলে যায়। হ্যাঁ, একদম পাহাড়ে ঘেরা এই রিসর্ট, ওই জন্যই ওদের নাম দিয়েছে পাহাড়িয়া ইকো রিসর্ট। হ্যাঁ, এই যে খাবারের জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমার এখানে যেটা ইউনিক লেগেছে সেটা হচ্ছে এই আগেকার দিনের হ্যারিকেন। দেখুন কাকা, হ্যারিকেন জলে তো? হ্যাঁ চলে, রাতে চলবে, সামন্দা জলে হ্যারিকেন? রাতে চলবে সব কটা। বাহ, রাত্রে কিন্তু দেখতে আরও ভালো লাগবে। দেখুন চারপাশে দেওয়া আছে, এই যে দারুণ সুন্দর। এটা এখানে কিন্তু আমার খুব সুন্দর ইউনিক লেগেছে। সামন্দা খাটিয়াগুলো কি বাইরে পাতা হয়? হ্যাঁ হ্যাঁ, খোলা আকাশ বাহ, পাতা যাবে। একদম গ্রীষ্মকালে কিন্তু ব্যাপক লাগবে। যদি এখন গ্রীষ্মকাল নেই, বর্ষাকাল, বৃষ্টি এলো হয়ে গেল। চলুন আমাদের একটু রুমটা আপনাদের দেখিয়ে দিই। আমরা রয়েছি এই রুমে। এই কটেজে মোট দুটো রুম রয়েছে একটা কটেজে। এই হচ্ছে আমাদের রুম। এই যে এসি, এসি কিন্তু একদম সব সময় চালিয়ে রাখতে হয়েছে, মানে ব্যাপক গরম, ব্যাপক। আর এদিকটা জানলা, মানে জাস্ট এরকম ভিউটুকুই দেখা যাবে জানলা থেকে। রুম বেশ বড়, দেখুন একদম খোলামেলা, যথেষ্ট স্পেসিয়াস রুম। আচ্ছা, এইদিকে দুটো বেতের চেয়ার, একটা বেতের টেবিল আর একটা কিং সাইজ বেড। মোটামুটি দুজন বড় একজন ছোট, তিনজন ভালোভাবে থাকতে পারবেন। ওদিকেও খানিকটা এক্সট্রা জায়গা রয়েছে, দেখুন এই দেখুন। চাইলে আপনি কিছু ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট দিয়ে ওখানেও মানে জায়গাটা বড় করে নিতে পারবেন। আর ওদিকটা রয়েছে মিরার, এদিকটা এলসিডি টিভি, প্লাগ পয়েন্ট অনেকগুলো রয়েছে। ওই যে দেখুন এদিকে একটা প্লাগ পয়েন্ট। আচ্ছা, বেড থেকে ওইটা চার্জ করা যাবে, জায়গা রয়েছে, আগেই দেখালাম। ওইদিকে একটা প্লাগ পয়েন্ট, এদিকে একটা প্লাগ পয়েন্ট। এদিকটা বাথরুম, বাথরুমও কিন্তু যথেষ্ট বড়, দেখুন শাওয়ার, এদিকে ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, হ্যাঙ্গার, সব কিছুর ব্যবস্থা আছে। হ্যান্ড শাওয়ারও আছে। একদিনের জন্য থাকা ও খাওয়া পার ডে হিসেবে একটা রুমে কতজন থাকবেন? দুজন, তিনজন, নাকি চারজন, কিংবা এসি অথবা নন এসি, সব মিলিয়ে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা খরচ পড়বে। সম্পূর্ণ বিস্তারিত পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এবং ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। কিভাবে যোগাযোগ করবেন ধীরে ধীরে সমস্ত তথ্যই আপনাদের জানাবো। আর এখানে খাওয়া দাওয়া বলতে 4 বেলা খাবার সহ, অর্থাৎ ঠিক যেরকমটা এখানে মানে বাকি হোমস্টেতে হয়ে থাকে। আপনি এলেন শুরু থেকে লাঞ্চ, দেন ইভিনিং স্ন্যাক্স উইথ টি, তারপর রাতের খাবার ডিনার, দেন যখন চেক আউট করে বেরিয়ে যাবেন ব্রেকফাস্ট, সব কিছু নিয়ে সমস্ত বিস্তারিত মেনু সহ আপনারা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। রুমের ভাড়া আমি যেটা বললাম সেটাও পেয়ে যাবেন, গাড়ি ভাড়ার জন্য সমস্ত কিছু। স্বপনবাবুর সঙ্গে যোগাযোগ করলে কিন্তু উনি গাড়ি বন্দোবস্ত করে দেবে। বড় গাড়ির ক্ষেত্রে হচ্ছে 3.5 থেকে 4,000 টাকা, আর ছোটো গাড়ির ক্ষেত্রে হচ্ছে 2.5 থেকে 3,000 টাকা। বেলপাহাড়ি, কাকড়াঝোড় দুটোই আপনারা ঘুরে নিতে পারবেন। আর এদিকটা হচ্ছে 4 বেড, ওই যে স্বপনদা যেখানে আছে যে রুমের সামনে, এই দুটোই 4 বেড। চলুন 4 বেডটা একটু আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে 4 বেড। রুমে চাদর টাদর পাতা নেই, এক্ষুনি গেস্ট আসবে, ওটা পাতবে। তো তার আগে একটু আমাকে বললো যে রুমটা একটু ঘুরে আপনি দেখে নিতে পারেন, কারণ এরপরে গেস্ট আসলে তো আর দেখাতে পারবো না আপনাদের, তাই তো? আচ্ছা, প্রত্যেকটা রুমে এসি আছে, আমি যেরকমটা ঠিক আগে বলেছিলাম। এই যে একদম এসি, টিভি, এদিকে মোটামুটি যা বড় খাট, 3 জন থাকতে পারবেন। আর এদিকে 2 জন আরামসে হয়ে যাবে, সিঙ্গেল বেড যদিও 2 জন থাকা যাবে। আচ্ছা, এদিকে জানলা রয়েছে, আর এটা বাথরুম, এই দেখুন যথেষ্ট স্পেসিয়াস, মিরার, বেসিন, আচ্ছা গিজার রয়েছে, আর ওয়েস্টার্ন টয়লেট। আর ঘরে দুটো বেতের চেয়ার, ঠিক আমাদের রুমে যেরকম ছিল দেখলেন আপনারা। আর এখানে একটা মাঝখানে দেওয়া হয়েছে টি টেবিল, সেন্টার টেবিল, যথেষ্ট বড় রুম। বাইরেটা যাই,
রিসর্টের বাইরেটা কিন্তু দারুণ সুন্দর। আমি যখন ঢুকেছি তখন তো আপনাদের দেখানো হয়নি, ডাইরেক্ট চেক ইন করেছি একদম। এই যে আমাদের ড্রাইভার এই রুমে রয়েছে, দেখুন বাইরেটা দেখুন, উফ কত সুন্দর লাগছে একবার দেখুন। পড়ন্ত বিকেলে চারপাশটা সবুজ পাহাড়, ধানের জমি, ধানের ক্ষেত, আর তার মাঝখানে এই জঙ্গল ক্যাম্প। অসাধারণ অসাধারণ, দারুণ সুন্দর লাগছে। একদিকে আকাশ মেঘলা, একদিকে পরিষ্কার, জানি না হবে কিনা বৃষ্টি, হলে বেশ ভালোই হয়। উফ, ব্যাপক গরম। গত 1 মাস আগে আমি ঝাড়গ্রামে এসেছিলাম। অল্প সময় থাকায় সেভাবে সব জায়গা ঘুরে ওঠা হয়নি, তবে ঝাড়গ্রাম ভ্রমণে মূল আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলি রয়েছে মূলত বেলপাহাড়িতে। সময়টাকে যদি কাজে লাগানো যায়, তাই আবারও চটপট রেডি হয়ে আমাদের এই বেরিয়ে পড়া, আমাদের এই সামান্য প্রচেষ্টা শুধুমাত্র আপনাদেরই জন্য। খাওয়া দাওয়া কখন হবে সে চিন্তা মাথায় নেই, জাস্ট ঘাগড়া ওয়াটারফলস বেলপাহাড়িতে এসে কিছুক্ষণ আগেই পৌঁছালাম। এখন ঘড়িতে সময় বাজছে বেলা 1টা। এই হচ্ছে ঘাগড়া ওয়াটারফলস। একদম অল্প জল, আরও জল কিন্তু এই সময় থাকে, জানি না কেন। বৃষ্টি তো বেশ ভালোই হচ্ছে, তবু জল এত কম কেন। দেখুন এই যে মোষে স্নান করছে, দেখুন ওদের আর কি দোষ, যা গরম পড়েছে। আমি বাড়ি থেকে বেরোনোর পর ভাবলাম যারা গামছার বারমুড়াটি সঙ্গে নিয়ে নিতাম, মানে আছে যদিও ব্যাগের ভেতরে আছে, মানে জাস্ট একটা প্লাস্টিকে করে একটু হাতে নিয়ে নিলে আগে, তাহলে এখানে স্নানটা সেরে নেওয়া যেত দুপুরের। গাড্রাসিনী পাহাড় থেকে উৎপন্ন নদীর জলধারায় এখানে ঘাগড়া নামে পরিচিত। এই বর্ষাকালে পাহাড়ি জলপ্রবাহের প্রবল স্রোতধারা অনেক উঁচু থেকে এবড়ো খেবড়োভাবে পাথরের ওপর দিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য ঘরঘর শব্দ শোনা যায়। এই ঘরঘর শব্দের জন্যই এর নাম ঘরঘরা অথবা ঘাগড়া। ওফ, দারুণ জল, দারুণ। দূর থেকে অতটা বুঝতে পারিনি, ভালোই জল আছে, তবে আরও জল থাকে। যাই হোক, স্নান করাটা খালি মিস করলাম। স্নানটা হয়ে গেলেই একদম সব কিছু কমপ্লিট হয়ে যেত। এই জঙ্গলে চলার পথে আপনাদের সতর্কীকরণ বার্তা কতগুলো দিয়ে রাখি। আগে কতটা? এই দেখুন, যেরকম জিজ্ঞেস করছে আমাদের, আমরা এখন যাচ্ছি, ওকে, আমরা এখন যাচ্ছি খেদারানি লেক। ব্যাপারটা হচ্ছে এই জঙ্গলের রাস্তায় সাইনবোর্ডগুলো দেওয়া আছে, বাঁদিকে বেশিরভাগ সাইনবোর্ড রয়েছে দেখতে পাচ্ছি, রাস্তার বাঁ ধারে। তো কিছুটা দূরকে আমাদের জিজ্ঞেস করতে হচ্ছে, তার কারণ অনেক সাইনবোর্ড অনেক সময় জঙ্গলে ঢাকা পড়ে গেছে, ভালোভাবে বোঝা যাচ্ছে না, তাই তো আমাদের সমন্দা। আর তার থেকেও বড় কথা যে জিপিএস ম্যাপ ধরে যাব, এখানে বলে রাখি এয়ারটেল বা ভোডাফোন টাওয়ার কিন্তু একদম পাবেন না। যেটা পাবেন সবচেয়ে ভালো সেটা হচ্ছে জিও। ভালো নয়, কাজ চালানোর মতো। আচ্ছা, কাজটা চলবে মোটামুটি, আপনি কাজ চলেই এগিয়ে যেতে পারবেন। তাই জিও যদি আপনাদের কাছে সিম থাকে, এই জঙ্গলে বেড়াতে এলে, মানে বিশেষ করে এই বেলপাহাড়িতে জিও মোবাইল, মানে জিও সিমটা অবশ্যই রিচার্জ করে রাখবেন, নাহলে কিন্তু মুশকিল, মানে সমস্যায় পড়ে যাবেন, বেরিয়ে আসতে পারবেন না। কোথাও ধরুন কি এরকম কিছু ব্যাপার নয় যে খুব একটা অসুবিধা হবে, বাই চান্স কোথাও কিছু প্রবলেম হলো, তার জন্য আর কি মানে জাস্ট একটু জিও যদি সিম থাকে রিচার্জ করে রাখলেন। নিজে এয়ারটেল ব্যবহার করি, জিও ব্যবহার করি। জিওটা জাস্ট এই স্বপনদার কথা শুনে রিচার্জ করতে যাব, হ্যাঁ বাদিকে যাবো আমরা। এই হচ্ছে আমরা
বাঁ দিকে ঢুকে গেলাম মেন রোড থেকে, জঙ্গলের রাস্তা থেকে খেদারানি লেকের দিকে। তো স্বপনদাকে বললাম চলুন একটু জঙ্গল দিয়ে যাব, জঙ্গলে যখন বেড়াতে এসেছি অভিযানটা জঙ্গল পথেই থাকুক। নিশ্চয়ই। তো যেটা বলছিলাম, আমার এয়ারটেল সিম রয়েছে, আমি ভাবলাম যে জিওটা রিচার্জ করে নিই। স্বপনদার কথা শুনে রিচার্জ যেই করতে যাবো দেখি টাওয়ার নেই, ব্যাস হয়ে গেল আর কি। এখন বেলপাড়ে দিকে যদি টাওয়ার পাই তখন রিচার্জ করতে পারবো, আদারওয়াইজ কিছু করার নেই। আপনার গাড়ি চালাতে পারলাম না, মানে গাড়ি নিয়ে এগিয়ে যেতে পারলাম না, তার কারণ একটাই, এত সুন্দর একটা প্রকৃতি, এই প্রকৃতির মধ্যে যদি একবার না দাঁড়িয়ে বা নেমে কিছু ছবি না তুলি, কিছু দৃশ্য যদি ক্যামেরায় না ধরে রাখতে পারি, তাহলে হয়তো আসাটাই বৃথা। দেখুন কত সুন্দর জঙ্গলের একটা পরিবেশ, দেখুন চারপাশ পুরো নিস্তব্ধ, দেখুন দারুণ পরিবেশ, দারুণ। আমাদের আরও কিছুটা যেতে হবে এই রাস্তা দিয়ে সোজা, লেকের রাস্তা এখনও বেশ কিছুটা পথ বাকি লেক পর্যন্ত। দেখুন যেদিকেই যাচ্ছি গভীর জঙ্গল। আমরা এসে পৌঁছে গেছি খেদারানি লেক বা খাদারানি লেক, যেটা স্থানীয়রা বলে থাকে। ঠিক আমার পেছনে কিন্তু লেকের অসাধারণ মায়াবী দৃশ্য, দেখুন। সৌন্দর্যের রানী বলা হয় এই খাদারানিকে। চারদিকে পাহাড়ে বেষ্টিত সবুজে সবুজ, আর তার মাঝে এ নীল স্বচ্ছ জলরাশি। সামনে এই ব্রিজ বরাবর পায়ে হেঁটে ওপারে গিয়েও কিন্তু লেকের দারুণ সুন্দর ভিউ আপনারা দেখতে পারেন। এর সৌন্দর্য এতটাই চোখে পড়ার মতো যে শীতকালে এলে দেখতে পাবেন এখানে প্রচুর পরিযায়ী পাখির দল। ঘড়িতে তখন বাজে কটা আমাদের কারোর তখনও খেয়াল নেই এক ফোঁটা, কারণ আপনাদের যে এখনো দেখানো বাকি গাড্রাসিনী পাহাড়, না হয় তারপরেই করব দুপুরের জন্য পর্যাপ্ত আহার। দেখুন আমরা এসে পৌঁছে গেছি গাড্রাসিনী পাহাড়। এই মুহূর্তে আমরা রয়েছি একদম গাড্রাসিনী পাহাড়ের নিচে। এই যে রাস্তাটা চলে যাচ্ছে না, এই রাস্তাটা দিয়ে ট্রেক করে আপনাকে পাহাড়ের উপরে উঠতে হবে। তো মোটামুটি আধ ঘন্টা তো বটেই, এবং খাড়াই, যথেষ্ট খাড়াই, পাথরের যথেষ্ট খারাপ রাস্তা এবং খাড়াই। এই যে জঙ্গলের এই রাস্তা ধরে আপনাকে একদম পাহাড়ের উপরে উঠতে হবে, পাহাড়ের চূড়ায়। যেই পাহাড়ের চূড়াটা আমরা খেদারানি লেক থেকে দেখতে পাচ্ছিলাম, সবুজ রঙের, খুব সুন্দর লাগছে দেখতে দূর থেকে, ওই পাহাড়ের উপর আপনি উঠতে পারবেন। পাহাড়ের উপরে উঠলে একটা খুব সুন্দর ছোট্ট শিব মন্দির রয়েছে, আপনারা ট্রেক করে যখন রাস্তাটা কমপ্লিট করে উঠবেন দেখতে পাবেন ছোট্ট একটা মন্দির। আর আশ্রম এখানে রয়েছে একটা, এই বাঁদিকে। আমরা এখন ওদিকে যাবো, চলো এসো। তো এই সোজা রয়েছে আশ্রম, যেখানে মনি ঋষিরা ধ্যান করছেন। তো ওইদিকে আমরা এখন যাব। পর্যটকরা এলে কিন্তু এই আশ্রম পর্যন্তই আসে, খুব কম লোক আছে যারা ট্রেক করে ওপরে ওঠে। দেখুন এদিকে পানীয় জলের ব্যবস্থাও রয়েছে। যা গরম পড়েছে, বোতল বোতল জল শেষ হয়ে যাওয়ারই কথা। আমাদের কাছে যা বোতল ছিল সব ভরে নিতে হবে, সব কটা শেষ হয়ে গেছে। বাঁদিকে ঠান্ডা পানীয় জল, এখান থেকে জল ভরে নিতে পারেন। আর এই যে সামনে যে মন্দিরটা দেখছেন, এটাই বলছে আশ্রম,
গাট্টাসিন্ডির পাহাড়ে এখানে মনি ঋষিরা বসে ধ্যান করেন এবং তাদের দেখতে পাবো কিনা জানি না, তবে ছবি তোলার বিশেষ অনুমতি নিয়ে মাত্র মিনিট দুয়েকের জন্য ভেতরে প্রবেশ করেছিলাম। এরপর এর ভেতরে ছবি তোলা নিষেধ, তাই বাইরে থেকে যতটা সম্ভব হলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এবার সোজা বেলপাহাড়ি করব লাঞ্চ। পৌঁছে গেলাম বেলপাহাড়িতে। বেলপাহাড়ির মোড়ে এই বিখ্যাত বাঙালি রেস্টুরেন্টের নাম কাঁচা লঙ্কা। স্বপনদাকে বলেছিলাম হোটেল হোক যেমন তেমন, খাবারের দাম যদি হয় সামান্য বেশি তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু খাবারের মান ও খাবার যাতে ঠিকঠাক পাওয়া যায়। আজ আমরা লাঞ্চের জন্য এখানে। প্রথমে একটা কথা বলবো, মানে বেলপাহাড়িতে সাইট সিইং যখন শুরু করবেন সকাল সকাল এই কাঁচা লঙ্কাতে এসে, হ্যাঁ দিন, এখানে দিন, খাবারের অর্ডারটা প্রথমে দিয়ে দিন, কারণ এখানে যে প্রচুর ট্যুরিস্ট আসে প্রতিদিন সেম, এটা বলা যেমন ঠিক নয়, আবার খুব যে কম লোক আসে এটা বলাও ঠিক নয়, কারণ আমি দেখতে পাচ্ছি স্থানীয় লোকজন প্রচুর খাওয়া দাওয়া করছেন এখানে, মানে স্থানীয় যারা ট্যুরিস্ট নয় যারা, আর ট্যুরিস্ট তো আছেই। যে এত আইটেম দেখছেন এটা আমরা নিয়েছি হচ্ছে বেসিক ভেজ থালি। তো এই যে প্রথমেই বলি লঙ্কা দিয়েছে, কাঁচা লঙ্কা, রেস্টুরেন্ট নাম যেহেতু কাঁচা লঙ্কা তো থাকবেই, ডাল, আচ্ছা কাঁকরোল ভাজা, পাঁচমেশালি সবজি, ঝিঙে মুগ ডাল দিয়ে ছেচকি, আচ্ছা এটা আলু লাউ আর বড়ি দিয়ে একটা তরকারি করেছে, চাটনি, পাঁপড়, আচ্ছা দই, মিষ্টি। এটা দেখলেন এটা হচ্ছে বেসিক ভেজ থালি, আগেই বললাম এর দাম পড়েছে 199 টাকা। আচ্ছা এক্সট্রা আমরা যেটা নিয়েছি, আচ্ছা সেটা হচ্ছে এই যে কাতলা মাছ, এই হচ্ছে পেটি, 130 টাকা পড়েছে এক পিস, আর 70 টাকা পিস পোস্তের বড়া। আর কোনো কথা নয়, ব্যাপক পেয়েছে খিদে, ট্রাইপডে ক্যামেরা দিয়েছি সেট করে। তো এখন মাছটাই ঠিক আছে, রাত্রেবেলা আমাদের একটু সম্বন্ধা ইচ্ছা আছে যদি একটু দেশি চিকেন পাওয়া যায়, হ্যাঁ একদম গোটা নিয়ে নেবো, 3 জন আছি, উঠে যাবে। কারণ কোনোবার, হ্যাঁ কী ব্যবস্থা দেখি, কোনোবার এটা হয়ে ওঠে না, কারণ একা থাকি কিংবা 2 জন থাকি, একটা মুরগি ধর গোটা খাওয়া সম্ভব নয়। ভাবলাম যে এবার একটু অন্যরকম কিছু করি। প্রত্যেকবারই কী হয়, সেই মানে মানে একই নিয়ম মাফিক হোমস্টেতে যাই বা হোটেলে যাই, সেখানে গিয়ে লাঞ্চ করি। ব্যাপারটা ভাবলাম একটু চিন্তা ভাবনা একটু আলাদা করে করি, যে বাইরে খাওয়া দাওয়া করি, আর এমনিতেও আমাদের ঘুরতে ঘুরতে লেট হয়ে যাবে, তো এটাই কিন্তু বেস্ট। অনেকেই ডে আউটিংয়ে আসে, হ্যাঁ যারা কোথাও স্টে করে না, সারাদিন ঘুরলো, 4-5টা জায়গা ঘুরলো, ঘোরার পরে দুপুরে এই কাঁচা লঙ্কার রেস্টুরেন্টে খেয়ে নিয়ে আবার বাড়ি চলে গেল। তো এখানে এটাও একটা কাইন্ড অফ স্পট বলা যেতে পারে, এরকম একটা হয়ে গেছে আর কি। এক্স্যাক্টলি স্বপনদা যেটা বলেছে ঠিকই বলেছে, ভিড়টা মানে মানুষের আসা যাওয়াটা, ভিড়টা কিন্তু সেটাই বোঝাচ্ছে। পোস্তের বড়া ব্যাপক করেছে। শেষবেলায় বলতেই হয় কোয়ান্টিটি ও কোয়ালিটি দুটোই ভালো। এবার যেটা বলা হয়নি সেটা আপনাদের বলি, সেটা হচ্ছে আপনাদের যে বলেছিলাম যে স্টেশন থেকে আপনারা অটো অথবা টোটো শেয়ার করে কিন্তু এই বেলপাহাড়ি পর্যন্ত আসতে পারবেন। এটা হচ্ছে বেলপাহাড়ি মোড়। এই দেখুন এই যে বাস দাঁড়িয়ে আছে, এদিকে অটো টোটো আছে, এদিকেও আছে। তো যত অটো টোটো বাস তারা কিন্তু এই বেলপাহাড়ি পর্যন্তই আসে। আপনাকে এখান থেকে কিন্তু আবার হোমস্টে যাওয়ার জন্য, কারণ হোমস্টেতে একটু ভেতরে একটু রিমোট এরিয়াতে, তো সেখানে যাওয়ার জন্য কিন্তু আপনাকে অটো অথবা টোটো রিজার্ভ করে যেতে হবে। এখান থেকে কিন্তু কোনো বাস বা কোনো শেয়ার গাড়ি যাবে না। প্রত্যেকটা হোমস্টে যেহেতু ভেতরে, তাই প্রত্যেকবারের মতন এবারও আমি এখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো, টুকিটাকি যা প্রয়োজনীয় আপনাদের জিনিস, ওষুধপত্র হোক কিংবা কোনো মিষ্টি খাবারের জিনিস, চকলেট কি প্রয়োজনীয় দ্রব্য, সেটা কিন্তু আপনাকে বেলপাহাড়ি বাজার থেকে নিয়ে নিতে হবে। কারণ এরপরে যখন আপনারা জঙ্গলের ভেতরে চলে যাবেন হোমস্টেতে, তখন কিন্তু আর চাইলেও পাবেন না।
গাড়ি নিজেদের গাড়ি থাকলে ঠিক আছে, তাও তো আবার সেই ব্যাকে আসতে হবে, 10 কিলোমিটার পেছনে আপনাকে ঘুরে আসতে হবে, আর গাড়ি না থাকলে তো আরেক ঝামেলা। তাই যা যা লাগবে প্রয়োজনীয় জিনিস হোমস্টেতে পৌঁছানোর আগেই এখান থেকে বাজার থেকে নিয়ে নিন। দেখুন আমাদের এই কাঁচা লঙ্কার যেখানে আমরা খেলাম তার অপোজিটে কিন্তু রয়েছে হোটেল অভিনন্দন, ঠিক রাস্তার ওপারেই। এখানে যা দাম তার চেয়ে এখানে হাফ দাম। এরপর ফিরে এলাম আমরা আমাদের রিসর্টে। রুমে শুয়ে রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ দেখি সেই যে কারেন্ট গেছে প্রায় হলো ঘন্টা দুয়েক, বৃষ্টির পর আর কারেন্টের দেখা নাই। এখন জেনারেটর চলছে, কিছুক্ষণের জন্য জেনারেটর চালিয়েছে আর কি, কারণ ওদের একটু মোটর ফোটর পাম্প টাম্প চালাতে হবে, তাহলে তো এত লোক আছে আমরা আজকে ওই 4 বেড যেটা আছে ওইখানে লোকজন এসছে, আমরা আছি, জল শেষ হয়ে গেলে মুশকিল। তো যাই হোক, ওই জন্যই আর কি আপনাদের দেখাতে পারছি, নাহলে কিন্তু পুরোটাই অন্ধকার ছিল, ওই একটা দুটো আলো জ্বলছিল। দেখুন কত সুন্দর লাগছে চারপাশটা, একদম অন্য ধরনের। আমি বলেছিলাম না যে রাত্রেবেলা সন্ধ্যাবেলায় হেরিকেনগুলো জ্বললে, হ্যাঁ বিভিন্ন রঙের বাল্ব রয়েছে, দারুণ লাগবে দেখতে। চলো একটু সামনে থেকে দেখি। আমরা আছি এই রুমটায়, এই যে আমাদের ড্রাইভার দা হাবিবদা বসে আছে। হাবিবদা এইটা আমাদের রুম, আমরা এই রুমে রয়েছি। আপনাদের তো ঘুরে দেখিয়েছি আমি দুপুরবেলা। চলুন সামনেটা একটু দেখি কিরকম লাগছে। অসাম লাগছে, অসাম অসাম, জাস্ট দেখুন দারুণ সুন্দর লাগছে। হ্যাঁ ঝিঝি পোকার ডাক অনবরত হয়ে চলেছে, যে আমরা জঙ্গলের মধ্যে আছি স্বপনদা, এটা কিন্তু ফিল করছি। তো স্বপনদা কালকে আমাদের প্রোগ্রামটা কি একটু অন্য হবে তো? একদম। হ্যাঁ দেখুন এই হচ্ছে আমাদের কটেজ। চলুন একটু ওই দিক থেকে ঘুরে আসি। জেনারেটর চললো বলে আপনাদের দেখাতে পারছি, না হলে পুরোটাই অন্ধকার ছিল। এই যে এটা তো 4 বেডরুম, আপনাদের দেখিয়েছি। এই খাবারের জায়গাটায় শুধু আলো জ্বলছিল, ওদিকে পুরো অন্ধকার, অন্ধকারে পাহাড় গেছে ঢেকে। এই যে এখানে জেনারেটর চলছে, আর এটা ওনাদের রান্নাঘর, আমাদের জন্য ব্যবস্থা হচ্ছে। কি দাদা রান্না বান্না হচ্ছে তো? একদম একদম রেডি করুন, আমরা আসছি। দারুণ লাগছে কিন্তু পরিবেশটা, মনে হচ্ছে একটা পুরো অন্য জগতে চলে এসেছি। আর আমাদের জন্যই রাতের রান্না করা হচ্ছে এখানে। ডিনারটা আমরা করবো, যেহেতু লাঞ্চটা করা হয়নি। দারুণ লাগছে, দারুণ একটা, সত্যি করে একটা অন্য পরিবেশের সৃষ্টি হয়েছে। ওইদিকে হচ্ছে মেন গেট, আমি তো দুপুরবেলা দেখিয়েছি আপনাদের। দেখা যাক এখন কারেন্ট কখন আসে। সময় হতে ডাক চলে এলো ডিনারের জন্য। আমাদের পছন্দ মতো আজকের স্পেশাল মেনু গরম গরম তাওয়া রুটি, আলু সবজির একটা তরকারি, আর তার সাথে দেশি চিকেন। এরকম একটা পরিবেশের রাত্রে খাওয়া দাওয়া, এত সুন্দর একটা আয়োজনকে এক কথায় অসাধারণ না বলে আর কোনোভাবে সম্বোধন করা মোটেই গ্রহণযোগ্য নয়। চলুন আজকের মতো শুভরাত্রি, দেখা হচ্ছে আগামীকাল ভোরবেলায়। সবাইকে গুড মর্নিং ফ্রম বেলপাহাড়ি। মানে এত সুন্দর একটা সকাল, ঘরে কি নিজেকে আটকে রাখা যায়? দেখুন রুমের সামনেটা কত সুন্দর লাগছে। মানে জাস্ট এখন বাজছে ঘড়িতে এই 6:20, সূর্য উঠে গেছে, আর তার সোনালি রঙটা, মানে পুরো সোনালি আভাটা
দেখুন পুরো সামনেটা পড়েছে একদম আমাদের হোমস্টের সামনেটা। হ্যাঁ, এই যে আমাদের গাড়ি, কত সুন্দর লাগছে একবার দেখুন সকালটা। এই যে এদিকটা হচ্ছে পূর্ব দিক, পুরো সোনালি আভাটা হোমস্টে জুড়ে পড়েছে। একটা দারুণ সকাল। কাল সারাদিন মানে সারা বিকেল রাতের দিকেও একটু বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পর একটা আজকে রৌদ্র ঝলমলে দিন, দারুণ সুন্দর লাগছে। কেউ ওঠেনি, আমি জাস্ট উঠে বেরিয়ে পড়লাম নিচের মতোই আর কি, একটু গ্রামটা ঘুরে দেখি, একটু হাঁটাচলা করি। ওই দিকে তো আপনাদের দেখালাম যে সূর্যের আলোটা পড়ে কত সুন্দর লাগছে। এদিকে দেখুন, এদিকটাও কিন্তু দারুণ সুন্দর পরিষ্কার লাগছে। দেখুন পাহাড়টা, মানে কালকে দেখে মনে হচ্ছিল পাহাড়টাকে দেখছি অস্পষ্টভাবে, হ্যাঁ চারপাশ মনে হচ্ছে, সামনেটা মনে হচ্ছে কিছু একটা ঢাকা, কিন্তু কালকে বৃষ্টির পর মানে রাত্রেবেলা বৃষ্টির পর আজকে যেই সূর্যের আলোটা পড়েছে পুরো গ্রিন লাগছে, একদম গ্রিন সবুজ। দেখুন মনে হচ্ছে কালকে যা অস্পষ্ট ছিল আজকে কিন্তু তা পুরোটাই উন্মুক্ত। ওফ, দারুণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই জঙ্গলমহলের এই বেলপাহাড়ির, এটা কিন্তু মানতেই হবে। এখান থেকে যাব কাকড়াঝোড়, সামান্য রাস্তা, আগে আপনারা নাম শুনেছেন কাকড়াঝোড়ের, কয়েক কিলোমিটার মাত্র। ব্যাপারটা সেখানে না, ব্যাপারটা হচ্ছে ওই যে রাস্তায় যাবো এখান থেকে কাকড়াঝোড়, এবং কাকড়াঝোড় থেকে চাকাডোবা, তারপরে আমরা আবার বেলপাহাড়ি ফিরে আসবো, বেলপাহাড়ি থেকে চলে যাব মেদিনীপুর। তো ওই যে কাকড়াঝোড় থেকে চাকাডোবার রাস্তা, মানে রাস্তাটা এত সুন্দর, এত সুন্দর ঢেউ খেলানো, মানে আপনি দেখে ভাববেন না এটা দক্ষিণবঙ্গ নয়, আপনি রয়েছেন উত্তরবঙ্গে। হ্যাঁ ঠিক তাই, মনে হবে যেন আপনি উত্তরবঙ্গে ঘুরে বেড়াচ্ছেন জঙ্গলে ঘেরা কোনো পাহাড়ি উঁচু নিচু রাস্তায়। বেলপাহাড়ি থেকে কাকড়াঝোড়, আবার কাকড়াঝোড় থেকে চাকাডোবা, দুই রাস্তার সৌন্দর্য দুরকম। এখন আমরা যাচ্ছি বেলপাহাড়ি থেকে কাকড়াঝোড়। কাকড়াঝোড় পার করে এই সেই শুরু হলো মনে রাখার মতো রাস্তা। আগেই বলেছিলাম উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গে বসেও এই অনুভূতি পেতে আপনি সক্ষম হবেন। আর কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ নয়, জঙ্গল পথে একবার রিয়েল অনুভূতিটা গ্রহণ করুন। পৌঁছে গেলাম চাকাডোবা। আর এই যাত্রাপথে অনুভূতিটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। গলা শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে, মানে এত বেলা হয়ে গেল। স্বপনদাকে বললাম আর যেতে পারছি না দাদা, এবার একটু চা খেতেই হবে। হ্যাঁ, চা বেরোতে দরকার, নাহলে একবারে টানা সম্ভব নয়। মানে এখান থেকে মেদিনীপুর যাবো অনেকটাই রাস্তা। তো এই মুহূর্তে আমরা এখন যেখানে আছি এই জায়গাটা ভালো করে দেখে রাখুন, এটা হচ্ছে চাকাডোবা মোড়। তো এখান থেকে আমরা এই বাদিক দিয়ে এলাম, বাদিকে চলে যাচ্ছে কাকড়াঝোড়, আর এদিকে বাঁশপাড়ি অর্থাৎ ঝিলিমিলি। এই দেখুন বোর্ডটা দেখুন ভালো করে, এদিকে কাকড়াঝোড়। আমরা এই বাদিক থেকে কিন্তু এলাম। এই যে মূর্তিটা, আদিবাসী একটা মূর্তি দেখুন, সাঁওতালি, তাই তো? এইটা খেয়াল রাখবেন, যারা বাঁকুড়া ঝিলিমিলি দিক থেকে আসবেন এই রাস্তাটা তাদের জন্য, এসে কাকড়াঝোড় যদি যান এই রাস্তায় চলে যাবেন। মেদিনীপুরের জন্য এই রাস্তাটা, আমরা এই দিকে যাব। ধরে যেন প্রাণ এলো মানে এতক্ষণে, হ্যাঁ পুরো ঝিমিয়ে পড়েছিলাম। গাড়িতে আস্তে আস্তে মানে চোখও লেগে আসছিল, মাঝে মাঝে ক্যামেরা এদিক ওদিক হয়ে যাচ্ছিল ক্যামেরা যখন ধরে রাখছিলাম। সকালবেলা একটু চাটা ঠিক না হলে জমে না, অভ্যেসটা এমন হয়ে গেছে ক্যামেরা নিয়ে হাতে বেরোতে বেরোতে। এই যে স্বপনদা
আর হাবিবদা মুড়ি ঘুগনি খাচ্ছে, বললাম তোমরা খেয়ে নাও, আমি দেখি একটু পরে কোথাও কিছু যা হোক খেয়ে নেবো। এবারের মতো জঙ্গলমহল বেড়ানো আমাদের এ পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন এক গল্প নিয়ে আপনাদের কাছে। আগামী গল্প হতে পারে আপনাদের কাছে আমাদের মতোই এক নতুন অভিজ্ঞতা সম্পন্ন নতুন পথে চলা, হতে পারে আপনাদের ভ্রমণ সূচিপত্রে একটা নতুন অধ্যায়ের সূচনা। দেখা হচ্ছে আবারও আগামী নতুন পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।